নমস্কার। ঝিনুক সাংস্কৃতিক সংস্থা ও আশা আর্ট স্কুলের উদ্যোগে আজ আমাদের সাহিত্য ভাষণ অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমত একটি কথা বিশেষ করে বলা দরকার আছে যে কবিগুরুর জন্মদিনের আগে আমার রবি ঠাকুরকে স্মরণ করার একটাই উদ্দেশ্য যে আপনারা জানেন যে সারা দেশে এই নির্বাচন প্রক্রিয়ার জন্য মে মাসে অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব না। রবীন্দ্রনাথ আমাদের জীবনে মনে প্রতিদিনই আছে, তাই রবি ঠাকুরের আজকে বিশেষ আলোচনার বিষয় রাখা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম। সেই আলোচনাতে অংশ নেবেন ডক্টর দীনেশ ভট্টাচার্য, রাবেয়া সরকার, শান্তনু ভট্টাচার্য, এই সমস্ত গুণী মানুষরা আমাদের একে একে বলবেন। তার পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাহিত্য রঙ্গন পত্রিকার সম্পাদক আমার ছোটোবেলার বন্ধুবর সত্যসাধন দাস, রয়েছেন সাহিত্যমঙ্গল পত্রিকার সম্পাদক আমার বন্ধুবর ঝুনু দাস, রিন্টু দাস। আর এই বাড়ির যা জায়গা না দিলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমার সেই সত্য দাদা আশা আর্ট স্কুলের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ প্রামাণিক আছেন। ঝিনুক সাংস্কৃতিক সংস্থা শুধুমাত্র এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না, নানান সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। 2007 সালে 31শে অক্টোবর শক্তিপদ রাজগুরুর হাত ধরে 358 মহাযজ্ঞবাবুর একটা ছোট্ট কুটিরে মঙ্গল প্রদীপ জেলে সেই ঝিনুক সাংস্কৃতিক সংস্থা জয়যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে হাত থেমে থাকিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আর এই ম্যাডাম আর বিদ্যাসাগর কলেজের বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগে, এই তিনজনকে দিয়ে শুরু হয়েছিল আমার পথ চলা সেই কবিতা উৎসব। আজকে রবি ঠাকুরের গলায় মালা দিয়ে এবং যা ভবন আশা ভবন মানে তার নামে মানে মালা দিয়ে যা উদ্বোধন সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করবো। আমি অনুরোধ করব আমাদের যে প্রিয়জিৎ ভৌমিককে ডেকে আজকে আমাদের কী বলে এই আশা দেবীর গলাতে মালাটা দেওয়ার জন্য। তারপর আমি স্যারকে ডাকবো রবি ঠাকুরের গলা। ওদিকে যান আপনি, ষোলোদা একটু আসুন প্লিজ। এদিকে আসুন। হ্যাঁ সুকান্ত বলছি সরাসরি লাইভ হচ্ছে না। হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে যাবা ঠিক আছে আসুন আসুন শুয়ে থাকুন। আমাদের অনুষ্ঠান উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন শ্রদ্ধেয় গৌরীদি। আমি গৌরীদিকে অনুরোধ করব আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সূচনা করার জন্য। কবি ঠাকুরকে আমার অন্তরের প্রণাম, জ্ঞানীগুণী জনকে সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি গান, বৈশাখের গান। নমো নমো হে বৈরাগী, নমো নমো হে বৈরাগী, তব শিখা জানো জানো নির্বাণো অন্তরে থাক জানি। নমো নমো হে বৈরাগী, নমো নমো হে বৈরাগী, তব শিখা জানো জানো নির্বাণো অন্তরে থাক জানি। নমো নমো হে বৈরাগী, নমো নমো হে বৈরাগী। নমস্কার। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আমি ডক্টর দীনেশ ভট্টাচার্যকে ডাকছি, অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। পর্ব আমাদের অনেক
উপস্থিত সাহিত্যপ্রেমী সকল আগত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আগামী দিন আহ্বান জানাতে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিনে এখন থেকে আমরা হৃদয়কে প্রসারিত করতে পারি, তাকে ডাক দিয়েছে ঝিনুক। এবং সে মূল সুরটা গেঁথে দিয়েছেন যে যাতে রবীন্দ্রনাথের জন্ম, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম। প্রকৃতির বিষয় তিনটি মূলত: আলো, জল, হাওয়া। আলোর উপর আমার খুব বর্ষা বলার থাকবে, অর্থাৎ চাল পেলে আলো। শুধু রবীন্দ্রনাথ শুধু আলো নিয়ে কি ভেবেছেন, নানা জায়গায় তার জীবনের বহু লেখায়, সে লেখার সময় মাঝে মাঝে দু একটি কথা বলার চেষ্টা করবো। প্রকৃতি পরিবেশ ভাবনায় তিনি একজন অগ্রগামী মানুষ। 1916 সালে যখন তিনি জাপান যাচ্ছেন, যখন পৃথিবীর কেউ ভাবেনি, তিনি সমুদ্রের তেল মিশ্রণ দেখে প্রথম পরিবেশের কথা বুঝলেন। এই কি অবস্থা! 1916 সালে তিনি ভাবছেন এইভাবে পরিবেশ দূষণ হবে, পরিবেশের কথা মানুষ ভাববে না, প্রকৃতির কথা ভাববে না। তিনি শান্তিনিকেতনের কথা ভাবলেন, প্রকৃতির কথা। প্রকৃতির কথা সবাই ভাবে, আমরা সবাই ভাবি, বাস্তবে রূপ কিনে সবাই বলি, বেশি কাজ করি না আমরা। এখানে তিনি দেখালেন শান্তিনিকেতন তৈরি করে, এবং শান্তিনিকেতনে 1927 সালে বৃক্ষরোপণ উৎসব মাধ্যমে, এই বৃক্ষরোপণ উৎসব সমগ্র পৃথিবীতে একটা সারা জাগিয়ে দিয়েছে জুলাই মাসে। এরপরে তিনি বৃক্ষরোপণ উৎসব করার পরে তিনি হলবর্ষ অনুষ্ঠান করেন, এবং সেটাও মানুষের ভাবে তেমন একটা উদ্যোগ নিয়ে স্পর্শ করে যাচ্ছে। আরেকটা জিনিস তিনি করার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে সমস্ত ছেলেদের পঠন পাঠন হচ্ছে সেগুলো তিনি সে গাছতলায় করার চেষ্টা করেছিলেন, যে ছাত্ররা যেমন প্রকৃতি, আগামী দিনে যারা নাগরিক, দেশের মানুষ হবে যারা, তারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি সংলগ্ন থাকবে। তিনি গাছতলায় পঠন পাঠন শুরু করেছিলেন, এবং সেই গাছতলায় পঠন পাঠনে যদিও করা যায়নি, ঠিক কথা, এই সম্পূর্ণ আজকের যুগে দাঁড়িয়ে, কিন্তু হয়েছে, তৈরি করা গেছে। আবুল বাসার যেটা বলেছেন আমরা সেটাই দেখে পেয়েছি। তাকে চিনতে গেলে, রবীন্দ্রনাথকে চিনতে গেলে বিশেষভাবে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে বলাই করতে গেলে, যদি আমরা বলাইটা করি তাহলে দেখবো যে রবীন্দ্রনাথ এবং ওই শিশু বালকটির মধ্যে বোধহয় কোনো পার্থক্য নেই। ওটাই যেন রবীন্দ্রনাথ। একটা গাছের ডালে একটা পাতা ছিঁড়লে, ভাঙলে তো দূরের কথা, একটা গাছকে নাড়ালে সে বালক বলাই কষ্ট পাচ্ছে। এই যে প্রকৃতি প্রীতি, এই যে ভালোবাসা, এটা আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে দেখতে পেয়েছি। খাঁচার ভেতর পোষা পাখি, এই কবিতার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন আমাদের অবস্থাটা কি। আমরা সবাই যেন খাঁচার ভেতর আছি, পোষা পাখিটা আমরা সবাই, এবং খাঁচার বাইরে কীভাবে মানুষগুলো সুন্দর প্রকৃতি কীভাবে খেলে বেড়াচ্ছে সেটা দেখার কথা তিনি বলেছেন নানাভাবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষের এই আগ্রাসী অবস্থার কাছে রবীন্দ্রনাথ অসহায়, তার কিছু করার নেই, তিনি বা কী করবেন। তার এটা দুটো ব্যাখ্যা পেয়েছি। একটা হচ্ছে রবীন্দ্রনাথ রক্তকর্মী লেখা, রক্তকর্মী লিখলেন কেন তিনি, দুটো জায়গায় দুরকম ব্যাখ্যা পেয়েছি, জানি না কোনটা ঠিক, যারা লিখছেন তারা জানেন, পেয়েছি, আমি তা ছিলাম না এখন। একটা হচ্ছে যে ঠাকুর বাড়িতে আবর্জনা স্তূপ ফেলা হয়েছিল ছোটো ছোটো ইট, হঠাৎ তিনি দেখছেন সেই ইটের মাঝখান থেকে একটি করবী গাছ উঠে আস্তে আস্তে কচি পাতা মেলে নিচ্ছে। এই একটা জিনিস তিনি দেখছেন। আর এক জায়গায় ব্যাখ্যা পাচ্ছি যে তিনি একদিন যাচ্ছিলেন, ওই সেখানে যাওয়ার পথে দেখলেন, শিলংয়ে যাওয়ার পথে হাঁটতে দেখলেন যে অনেকগুলো কংক্রিট, লোহার রড ফড় ইত্যাদি পড়ে রয়েছে। সেখানে তার ব্যাপারটা একই, তার ফাঁক থেকে একটি করবী গাছ উঠছে। তখনই তিনি ঠিক করলেন রক্তকর্মী লেখা, এবং যন্ত্র সভ্যতার চাপে পড়ে কীভাবে যে সুস্থ সুন্দর মানুষ চাপা পড়ে যাচ্ছে, তার পাশাপাশি প্রকৃতিও সুস্থ সুন্দর চাপা পড়ে যাচ্ছে, তার ইঙ্গিত বাহাই দিলেন তিনি। আমরা জানি রক্তকর্মীর ব্যাখ্যা হাজার রকম ব্যাখ্যা, বেরোনোর পরপরই তার 23 রকম ব্যাখ্যা হয়েছিল, আজ ব্যাখ্যা চলছে। কিন্তু এটা কিন্তু রবীন্দ্রনাথ একটা ভাবনা চিন্তা, অরণ্য কীভাবে
তার অরণ্য দেবতা একটা প্রবন্ধ আছে, অরণ্য অসাধারণ প্রবন্ধ, বলে বোঝা যায় যে অরণ্যের সঙ্গে তার সম্পর্কটা কত সুন্দর, কত প্রগাঢ়। পবিত্র সরকার বলছেন তিনি যে রবীন্দ্রনাথ নিজেই যেন ফল ও বৃক্ষের মধ্যেই জন্মেছেন, বাইরে কোথাও জন্মাচ্ছে না। ফল আর বৃক্ষের আমরা জানি তার জীবন দেবতা যদি আমরা পড়ি, তার যদি না জীবনের উপর বইগুলো আগে ছোটবেলা থেকে বই দেখতে পাবো যে ঘরের কোণে তিনি বাচ্চা ছেলে আতা গাছ পুঁতছেন, জল দিচ্ছেন, সেখান থেকে এখানে যে গাছ হয় না বলতেই যায় কেন হবে না, ছোট থেকেই তিনি ভাবেন। এবং আমরা জানি সেই পুকুরটাকে নিয়ে তার কত ভাবনা, কত চিন্তা, কত সুন্দর তার ভাবনা চিন্তা। এই চিন্তা কিন্তু তার মধ্যে একটা সবসময় কাজ করছে এবং তার নিঃশ্বাসে প্রশ্বাসে সব সময় কিন্তু এই প্রকৃতির কথাই ভাবনা চিন্তা তার মধ্যে। আমি যে কথাটা বলছিলাম, জাপান জাতি তিনি লিখছেন একটা সুন্দর কথা, আলো তার ভূষণ, আলো তার আনন্দ, আলো তার প্রেম, এই আলোতেই তার মুক্তি, আলো তার সত্যানুসন্ধানের অনুবীক্ষণ। ভোরবেলায় আমার আকাশের মিতা যখন আমার আলোর ধারায় স্নান করিয়ে দেয়, তখন আমি চেষ্টা করি নিজের থেকে জুড়ে যেতে। সূর্য তার আজীবন সখা, আলো তার জীবনের একান্ন বীজ, কিন্তু আমার আকাশের মিতাটি আমার সঙ্গে যেমনই ব্যবহার করুন, তার সঙ্গে আমার কোনো বন্ধুত্বের বিচ্ছেদ হয়নি। একটা আলো আজ আমার দেহের মধ্যে, মগজের মধ্যে প্রবেশ করেছে। আমার সামনে পূর্ব দিকের এই খোলা দরজা দিয়ে ওই আলো নীল আকাশ থেকে আমার ললাট এসে পড়ছে, তার সবুজ ক্ষেত্রের উপর দিয়ে এসে আমার দু চোখের সঙ্গে যেন কানে কানে কথা, আলো কথা বলছে, যেন কানে কানে কথা বলছে। সূর্যের আলো সে রবীন্দ্রনাথের সব কাজ সঙ্গে যুক্ত। তার লেখনী, তার আলাপচারিতা বারবার ওই সূর্যের আলো দিকে অভিষেক করেছে। বিকালে গুরুদেব অঙ্করকুঞ্চি হিমঝুরি গাছের তলায় সরু রাস্তা দিয়ে পাচারি করছিলেন। সূর্যাস্তের আলো এসে পড়েছে গাছগুলোর মাথায়, মুগ্ধই দেখছিলেন সেদিকে। গাছের পরে গাছে সে আলো যেন ছুঁয়ে যাচ্ছে। দেখে দেখে তিনি বললেন, গাছগুলিতে সূর্যের আলো করে এমন সুন্দর দেখাচ্ছে, পাতা ঝরঝরে সময় এলো, সব পাতাগুলো হলদে টসটসে হয়ে আছে। তা আমার সূর্যের আলো কি চমৎকার মানিয়েছে। আমার মনে হয় আমারও ঝরে পড়ার আগে অস্তরবী রশ্মি পড়েছে, যৌবনের চাইতে এই পাহাড়টি অংশ কম বলে হেসে তাকালেন, কিছুতেই হার মারলেন না যৌবনের কাছে। এই যে তার ভাবনা চিন্তা, তারার আলো প্রদীপ খানি আমায় জ্বালবে আনি, আমার যত কথা ছিল দেশে যাবে তোমার সঙ্গে। অন্ধকারের ভেদ করি আসুক আলো, অজ্ঞতার মনতে আঁকি মুক্ত। এইভাবে তিনি নানা সময় আলোর বন্দনা করিয়ে গেছেন। কিন্তু তোমার আলোর ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বলে বাজাও বেনু, চড়াও মহাগগন বলে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। অন্তরে অন্তরে কিছুতে পারে না তারই প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে। তাই আমাদের এই ধূপকে যত আমরা পোড়াবো, আমার এই ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে, আমার এই দিন না জ্বালালে দেয় না কিছু আলো। আমার বিশ্বাস আমরা আমাদের এই ধূপ অর্থাৎ হৃদয়ের যে আলো তা জ্বালবো, সবার মধ্যে ছড়িয়ে দেবো এবং সবার মধ্যে সেই একটাই আলো জ্বলবে, যা কখন দেখা যাবে না, প্রসারিত হবে। এটা ভালোবাসার আলো। সবাই ভালো থাকবেন। জয় বলো। জোরে। নমস্কার। ফুল, রবীন্দ্রনাথ ঠাকুর। কাল ছিল ডাল কালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা, থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করে যে ওরা শোনে, দেরি আর সয় না যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি, দেশে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি, সে ঘর আকাশে আছে, সেটা করে আসা যাওয়া, নানা রঙা মেঘগুলি, আসে আলো, আসে আবার গোপন রাখি। নমস্কার। নামটা বিশিষ্ট শিক্ষিকা রাবেয়াদিকে আমি রাখছি। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, তার জীবন চর্চাটাই ছিল প্রকৃতির সঙ্গে একেবারে নিবিড়ভাবে অনুভবের জায়গা। মূলত ছিন্নপত্রের মধ্যে উনি প্রকৃতিকে কি নিবিড়ভাবে অনুভব করেছিলেন, প্রত্যেকটা ছত্রে আমরা সেটা দেখি ইন্দিরা দেবীকে চিঠিগুলো লেখার সময়। অন্ধভূমি গর্ভ হতে দেখেছিলেন সূর্যের আহ্বান,
প্রাণীর প্রথম জাগরণে তুমি বিশ্ব আদি প্রাণ। বৃক্ষবন্ধনায় উনি বলছেন এই কথা। স্যার এইমাত্র বললেন যে কথাগুলো, যে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলছিলেন সূর্য, উনি নিজে উপলব্ধি করেছিলেন সৃষ্টির সেই প্রথম কণা। যেদিনকে তিনি চিহ্নপত্রেতে লিখছেন, আমি সূর্যের সেই প্রথম কণা, সূর্যের আলো বা স্তন, মাটির স্তন পান করে আমি প্রথম অঙ্কুরিত হয়েছিলাম এই বিশ্বে। এই বিশ্বের বটবৃক্ষ প্রাণের স্ফুরণ যেদিন থেকে এই ধরিত্রীতে এসেছে, এই পৃথিবীতে, আমি তবে থেকে এই পৃথিবীর একজন। উনি অনুভব করেছেন প্রকৃতির অনুষঙ্গে। চিহ্নপত্রগুলির একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সঙ্গীত সমস্তটাই আমার সত্তা, আমার চেতনা, আমার আভূমি, আমার সমস্ত অনুষঙ্গ জুড়েই রয়েছে। প্রকৃতি তার বারবার করে উনি বলছেন যে এই শহুরে দমবন্ধ করার জীবন তার একেবারেই ভালো লাগে না। তাই জন্য উনি যখন দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গিয়ে একেবারেই প্রকৃতির কোলে যখন উনি শান্তিনিকেতন তৈরি করলেন, সেটা তো শান্তিনিকেতন বলে পাঠশালাটা উনি রবীন্দ্রনাথ করেছিলেন, ওটা তো ওনার বাবা করেছিলেন ওখানে ধর্ম পালন বা ধর্মচর্চার জন্য। প্রকৃতির অনুষঙ্গেই বারে বারে করেছিলেন। এবং এই নিবিড় অনুষঙ্গটা আমরা দেখি 1891 থেকে 1898 এরকম একটা সময়, যখন শিলাইদহ পাতিশহরে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সময় উনি প্রকৃতিকে দেখছেন, বোটের ওপর থেকে উনি ভেসে যাচ্ছেন, প্রকৃতি, নদ নদী, নালা, গাছপালা যখন উনি দেখছেন, এবং প্রত্যেকটা অনুষঙ্গে উনি চিঠি লিখছেন। উনি লিখছেন, এই পৃথিবীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে আমাদের যে বহুকালের গভীর আত্মীয়তা আছে, নির্জন প্রকৃতির সঙ্গে মুখোমুখি করে অন্তরের অনুভব না করলে তাকে কিছুতেই বোঝা যায়। প্রকৃতির সঙ্গে যদি মুখোমুখি আমরা না বসি, বোটের ওপর যখন খোলা আকাশের নিচে উনি বসছেন, তখন উনি একান্তভাবেই অনুভব করছেন এই প্রকৃতি অন্য কেউ নয়, আমারই চেতনার রঙে এই প্রকৃতিকে উনি কখনো পান না বলছেন। উনি প্রত্যেকটা অনুষঙ্গকে নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করছেন। এই তো গেল প্রকৃতির কথা। এরপরে উনি আমাদের যে প্রত্যেকটা ঋতু যে প্রকৃতির অনুষঙ্গ, উনি প্রথমে উনি বলছেন, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটা জাল। এই প্রকৃতির এই প্রচণ্ড রূপ, এই দাবদাহকে উনি রুদ্রের সঙ্গে তুলনা করছেন। উনি বলছেন, হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে, শতবরণের ভাবোচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে। উনি বলছেন, যখন ওই বৃষ্টি পড়ে, ওই তীব্র দাবদাহের পরে প্রচণ্ড বৃষ্টি যখন আসে, তখন আমার প্রত্যেকটা অনুতরঙ্গ যেন আমার ময়ূরের পেখমের মতো বিকশিত হয়ে ওঠে। শতবরণে কবি বলছেন, আবার এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এই শরৎ যখন আসছেন, সমস্ত অনুষঙ্গে যখন উনি পদ্ম ফুল, শিউলি ফুল দেখছেন, এবং অনুষঙ্গে উনি দেখছেন আমলকি বন কাপে যেন তার বুক করে দূর দূর, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এত সুন্দরভাবে, এত নিপুণভাবে প্রকৃতির প্রত্যেকটা অনুষঙ্গ, শরৎকালটা যেন উনি প্রত্যেকটা কবিতার মধ্যে, সহজ পাঠে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই। এরপরেই বলছেন, হিমের রাতের ওই গগনের দ্বীপগুলো যে, এবং হিমের রাতে সত্যি সত্যি ওই শীতের যখন সমস্ত মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, ধান কাটা শেষ হয়ে যাচ্ছে, সেই সময় ওই রাতের ওই তারাগুলো জ্বলে উঠছে, সেই সময় উনি নিজেকে, শুধু জীবনানন্দ নয়, এই জন্য জীবনানন্দ প্রসঙ্গ উঠতে আসলেও, কারণ জীবনানন্দেরও হেমন্তকাল ভীষণ প্রিয়। রবীন্দ্রনাথের মধ্যেও আমরা দেখেছি এটা বলা শ্রেয়, যে এই জীবনের শূন্যতাটাকে খুব সুন্দরভাবে, নিবিড়ভাবে প্রকৃতির অনুষঙ্গে বারে বারে উনি এনেছেন। এবং শীতের হাওয়া লাগলো না চল আঙ্গুল দিয়ে মনে করি। এবং শীত যখন আসছে, আবার সমস্ত জড়া জীর্ণতাকে ভেঙে দিয়ে আবার নতুন কিছু বসন্ত যখন আসছে, সেই বসন্তকে তিনি আহ্বান জানিয়েছেন, হে বসন্ত, হে সুন্দর, ধরনী ভরা ধ্যান। তাই রবীন্দ্রনাথের শুধু প্রত্যেকটা অনুষঙ্গে আমরা দেখি, রবীন্দ্রনাথ একটা কথা বলতে পারি যে প্রকৃতি এবং রবীন্দ্রনাথ একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে, অঙ্গাঙ্গীনভাবে একেবারে সম্পৃক্ত হয়ে রয়েছে। দু একটা কথা বললে হয় না, এই আমরা যদি শুধুমাত্র কিছু না পড়ে এই চিহ্নপত্রাবলীটা পড়ি,
তাহলে বুঝবো রবীন্দ্রনাথ কি নিবিড়ভাবে কি ভালোবেসেছেন প্রকৃতি। প্রত্যেকটা অনুষঙ্গকে তিনি ইন্দিরা দেবীকে লিখছেন যে দেখো ওই রকমভাবে যেন মনে হচ্ছে আমি ওই গাছের শিকড় থেকে ওই মাটির স্তম্ভ যেন আমি পান করছি, ওই গাছের ভেতর থেকে আমি অনুভব করছি যে শিকড়ের মধ্যে থেকে আমার জীবনের যে শাখা অনুশাখা আমার প্রশাখা তার মধ্যে যেন আমার বটবৃক্ষের মতো আমি যেন ছড়িয়ে পড়ছি। উনি বারবার করে বলছেন প্রকৃতি আমি, আমার মধ্যেই সেই চেতনা, আমার মধ্যেই সেই প্রকৃতির আদিম যে রূপ, আদিম যে অঙ্কুরিত বীজ আমার মধ্যে, আমি সেটাকেই লালন করে যে আমার পরবর্তী প্রজন্ম সেটাকেই এগিয়ে নিয়ে যাবে। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর। আর কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাঙনে মদন, হাট বল শুক্রবারে বক্সিগঞ্জে পর্দা কারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, পেটের মোনার ঢাকা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, সিটের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি আটা, সস একে সস্তা আটা, কলসি বড়া এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের রাখি নৌকা বেয়ে আল্লুগাড়ির চাষির মেয়ে, অন্ধকানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। বস্তু হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতি, খুব সুন্দর জিনিসটা। আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র মনন বা দৃষ্টিভঙ্গি, সেই ছোট থেকে একদম ছোট থেকে বাল্য থেকে কৈশোর থেকে একটু একটু করে বেড়ে উঠেছিল। কী করে না, তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথের সাত্ত্বিক সান্নিধ্যে, উপনিষদের গভীর দর্শনের প্রজ্ঞায়, উপনিষদের বাস্তবতার মধ্যে তার জীবনটা একটু একটু করে গড়ে উঠেছিল তার রবীন্দ্রমনন। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে উপলব্ধি, উপনিষদের উপলব্ধি, এই দর্শনের কেন্দ্রবিন্দু হচ্ছে কি আনন্দ, প্রেম, সমন্বয়, মানুষের সমন্বয়, মানুষের সঙ্গে প্রকৃতির সমন্বয়, সমাজের সঙ্গে প্রকৃতির সমন্বয়, এবং ভূমা। ভূমা মানে হচ্ছে বহুত্বের মধ্যে এক। এই ভূমা কথাটা কিন্তু কালকেও আমি বলেছিলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষে তার এইটাই বাণী ছিল, তোমার প্রকাশক ভূমার মধ্যে, তোমার প্রকাশক ভূমার মধ্যে, অর্থাৎ বহুত্বের মধ্যে তুমি প্রকাশ পাও। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা তার কিন্তু ছোটবেলা থেকে ওই উপনিষদের আবহাওয়ায় তার বাবার সাত্ত্বিক সান্নিধ্যে আজ একটু একটু করে গড়ে উঠেছে। যার জন্যে তিনি বলছেন এই সমস্ত উপলব্ধি, এই যে উপলব্ধি, এই উপলব্ধির পূর্ণতাই হচ্ছে ঈশ্বর দর্শন। আমরা যে সমস্ত বলি ঈশ্বর এসব ফালতু, এই উপলব্ধির পূর্ণতাই হচ্ছে ঈশ্বর দর্শন, ব্রহ্মের দর্শন, পরম সত্যের দর্শন। যার জন্যই প্রকৃতির প্রতি তার প্রেমটা বেশি ধরেছিল। আরও 5টা কবিতা আছে, সবার মধ্যে কিন্তু এই কোন জিনিসটা ছিল না, থাকে না, বা থাকলেও সেরকমভাবে থাকে না। ওনার মধ্যে ছিল কিন্তু একমাত্র এই কারণে যে তিনি এই প্রকৃতির মধ্যে ব্রহ্মার রূপ, পরম সত্যের রূপ, ব্রহ্মের রূপ তিনি অবলোকন করতে চেয়েছিলেন। যার জন্য তিনি প্রকৃতিকে ভালোবেসেছিলেন যে আরেকটু খুঁটিয়ে দেখি, আরেকটু খুঁটিয়ে দেখি, এইভাবে। যার জন্যে এই সমস্ত তত্ত্বচিন্তা এবং তার যে নিজস্ব উপলব্ধি, নিজস্ব যে অনুভূতি, সেইটাকে মিলিয়েই হয়েছিল তার জীবন দর্শন। যেই জীবন দর্শনের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রকৃতি প্রেম, যেই জীবন দর্শনের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রকৃতি প্রেম, তাই জন্যই তিনি প্রকৃতির প্রতি এত ভালোবাসা তার জন্মেছিল। যার জন্য তার কলমে তখন ঝরে পড়লো কি আনন্দ ধারা বই। দেখুন, আনন্দ ধারা বইছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথাল যায়, এর মানুষ আছে পানে, তাই দেখি তাই সকল খানে। সেইটাই তিনি বলেছেন, তাই আছে সেই নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায় ওগো, তাই দেখি তাই জিতায় সেটায় তাকাই যে দিক পানে। এই হচ্ছে প্রকৃতি। মানুষ প্রকৃতিকে কেন ভালোবাসবে, কেন প্রকৃতিকে ভালোবাসলে তার কি রবীন্দ্রনাথ সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছেন, যার সাক্ষাৎ একটা পরিচয় আমাদের মধ্যে আছে। শান্তনু, নমস্কার।
বহু সমালোচক আছে যারা জীবনে যা কিছু করেছে রবীন্দ্রনাথকে সমালোচনা করেই বড় হয়েছে। তারা এটাকে অনেকে বলেন যে কথার ক্ষমতা বলেন যে উপনিষদ তত্ত্ব, উপনিষদকে সামনে রেখেছেন মানব তত্ত্বের অন্দরে। তো অনেকে ওটাকে ব্রহ্মতত্ত্ব বলেন, যে যেহেতু তার বাবা ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম সমাজের একটা প্রভাব। কিন্তু আলটিমেটলি যদি চূড়ান্তভাবে আমরা দেখি তাহলে দেখবো তিনি সব জায়গায় মানুষের জয়গান গেয়েছেন এবং মানুষের কর্মের জয়গান তিনি গেয়ে গেছেন। তার কবিতায়, তার ছোট গল্পে, তার গানে, নৃত্যনাট্যে, যেখানে যাবেন আপনি রবীন্দ্রনাথকে আপনি সেইভাবেই পাবেন সব জায়গাতেই মানুষের জয়গান গাইতে। এবং আসলে প্রকৃতি প্রেম, পূজার প্রেম, পূজা পর্যায়ে প্রেম পর্যায়ে, তা বিভিন্ন পর্যায়ে আছে। রবীন্দ্রনাথ একটা ছোট বড় কোনো বিষয় না, একটা মারাত্মক বড় বিষয়। আপনি রবীন্দ্রনাথকে বাদ দিলে আমাদের সংস্কৃতির প্রায় 80% বাদ হয়ে যাবে। তো সেই জায়গায় যদি আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন, তার ছবি আঁকাতেও দেখবেন, সব কিছুতেই রবীন্দ্রনাথের মধ্যে রয়েছেন মানব প্রেম, মানব মুক্তির কথা তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি শেষ অবধি প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের বুকে, শুধু নয় সারা পৃথিবী। এটা কথা তো আমরা বলবো না যে ইউরোপের যারা আছেন তারাই এগিয়ে আছেন, আমাদের রবীন্দ্রনাথ জীবনানন্দ কোনো জায়গা থেকে পিছিয়ে আছেন, এ তো নয়। কিন্তু এই জায়গাতে তিনি প্রতিষ্ঠা করেছেন নট আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর লাইফ সেক। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই কিছু বক্তব্য শোনার জন্য অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছি এবং অসংখ্য কৃতজ্ঞতা আমাদের শোনার জন্য। ধন্যবাদ। ঝিনুকের সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জয়ন্ত রায়কে এবং আমাদের এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর আমি জয়ন্তবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপর আমরা একদম ফিরে যাবো একটা পুরো কাজে আমাদের সমাধি হাতে অনুষ্ঠান তুলে দেওয়ার চেষ্টা করবো। এগুলো কিন্তু একটা অসংখ্য সৃষ্টি, মানে অনবদ্য সৃষ্টি গানের মধ্যে। যদি রবি ঠাকুরের কথা এখানে বলবেন, বলছি অন্য কারণে ঝিনুকের মধ্যে সব জনকে যে মুক্ত পাওয়া যায় এটা তো ব্যাপার না, কিন্তু একটা ঝিনুকের মধ্যে মুক্ত আমি পেলাম। মানে ইজ দ্য পার্ল মেম্বার অ্যাজ পার মাই ভিউ, অ্যাজ পার মাই অবজারভেশন। ঝিনুককে আমি ভালোবাসি, ঝিনুক সমস্তটাকে ভালোবাসি, ঝিনুকের কর্ণধারকে আমি ভাতৃপ্রতিম হিসেবে আমার স্নেহ দিই, আমার সেও শ্রদ্ধা সম্মান দেয়। আপনাদেরকেও আমার শুভেচ্ছা। একেবারে বৈশাখ মাসটা যখন শুরু হয়ে যায়, বৈশাখ মাসের প্রথম দিনে কিন্তু রবীন্দ্রনাথ এসব এই বৈশাখ শুরু হয়। আপনার সকলকে অগ্রিম শুভেচ্ছা। এসব এই বৈশাখ কবি প্রণাম। হৃদে ভেসে যায় অলোকানন্দার জলে, ওই জলে ভেসে যাচ্ছে আমাদের আজকে জীবনের পাণ্ডুলিপি। আজ আমরা একজন কবি চাই, একজন মানবদরদী মানুষ চাই, একজন বিশ্বপ্রেমিক চাই। সবাইকে আমার বৈশাখী শুভেচ্ছা। নতুন বছরে চলে যাচ্ছি সরাসরি আমার কবিতায়। কবিতার নাম বৈশাখ শপথ। অভিকর্ষ আকর্ষণে মাটি টানি, সোদা গন্ধে ওদের ঘামে ঝরা কাজে ইতিহাস হয়ে চলে চিরকাল। এ শহরে রক্তক্ষরণ হয়েছে অনেক, হয়েছে রঙের কাটাকুটি খেলা, শয়ে শয়ে বয়ে গেছে লাশ, কখনো বা ঘূর্ণিঝড়ে ভেঙেছে খড় বাড়ি। বুকের ভেতর হে কবি আজও তোমার মানবতার বাণী। কবি তুমি বৈশাখের সূর্যমুখী ভোরের সুতারা, সোনালি কামরাঙা আভয় রয়েছ এখনো জেগে। সুখে দুঃখে প্রেমে বিরহে, প্রেমে বিরহে গীত বিতানের সুরে, শোকের ঝিনুক খোলায় হিয়ার মাঝে লুকিয়ে থাকে তোমার সেই মুখ সঞ্চয়িতার কবিতার পাতায় পাতায়। যে অক্ষর মালায় ফুটে আছে আজও তোমার লেখনের প্রস্ফুটিত ফুল। কত শত বছর পেরিয়ে এসেছি, তবু তোমার হোমাগ্নি শিখায় জ্বলে ওঠে জীবনের নিভন্ত আলো। এসো এই ব্রহ্মক্ষণে শপথ নিই আমরা সবাই, এসো এই ব্রহ্মক্ষণে শপথ নিই আমরা সবাই। ধ্বনিত হোক দিকে দিকে সবুজের শপথ, সবুজের শাখায় শাখায়। হে কবি হৃদয়ের মাঝে রম্ভ কমলে তোমাকে রাখবো ধরে, জীবনের প্রবাহমান অনন্ত স্রোতের অমৃত রসে চিরকাল চিরকাল। ধন্যবাদ।
নমস্কার। ঝিনুক সাহিত্য সংস্থাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের শ্রুতিরূপ কথার তরফ থেকে সুকান্ত দাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের একটি ছোট্ট আলেখ্য কথায়, কবিতায়, গানে শুরু করছি। সারদা দেবীর কোলে জন্ম নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ পুত্র সন্তান এ যুগের কবিশ্রেষ্ঠ মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। তার স্মরণে শ্রুতিরূপ কথার নিবেদন শুভ জন্মদিন। জুঁই ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে, তোমার উপস্থিতি আকাশে বাতাসে। তখন নবম শ্রেণী, সখ্য হলো তোমার সঞ্চয়িতার সাথে। ধীরে ধীরে সেই সখ্য হলো গভীর। তারপর একে একে আলাপ জমে উঠল তোমার গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ সব কিছুর সঙ্গে। তোমার সুর, তোমার কবিতার নির্যাস ছড়িয়ে পড়ল শরীরের সমস্ত অণু পরমাণুতে, শেষে রক্তে মিশে গেল। তোমার বিশালতা অনুভব করলাম প্রতিটি শিরা ও উপশিরায়। সেই অস্তিত্ব একটু একটু করে প্রতিটি হৃদয় স্পন্দনে তুমি রয়ে গেলে। কবির ইচ্ছাতেই কবির জন্মদিন 25শে বৈশাখের পরিবর্তে পয়লা বৈশাখ অনুষ্ঠিত হতে থাকে। তার জন্মদিন পালনের মধ্যে দিয়ে একটি সত্য গুরুত্ব পায় যে তার সাধনা এত বছর পার হয়েও অনিবার্যভাবে আমাদের কাছে গ্রহণীয় এবং অনুসরণীয় হয়ে আছে। তার সঙ্গীত, তার সৃষ্ট রচনা আমাদের সকলের আশা, নৈরাশ্য, সুখ, দুঃখ, ধর্ম ও নিসর্গ ও আত্মবোধের সম্বল, যা আমাদের সকলকে আচরণ করে রেখেছে। বাহিরে উপলব্ধি করছি শুভ্র সুন্দর উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। একটি কবিতা লিখেছি। সুকান্ত ভাই বললেন আমার লেখা কবিতাটাই উনি শুনবেন, তাই আমি ওই কবিতাটাই পড়ে শোনাচ্ছি। কবিতার নাম কবিগুরুর প্রতি। হে কবি, তোমার ছোট্ট বাক্যে গভীর অভিব্যক্তি অনুরণিত হয়। অমোঘ ব্যক্তিত্বের নিবিড় জীবন সত্তার চলমান আত্মায় মুক্ত বিহঙ্গের মতো তোমার ভাবনার সুদূর প্রসারে, অন্তরের উপনিবেশে, সঙ্গীতে সতত মধুরতা। তোমার লেখনীতে সীমাহীন চঞ্চল আলো ছায়া, আবেগের নির্যাসে মাখা দুরন্ত আকাঙ্ক্ষা। হে কবি, তুমি তো একান্তভাবে জনস্রোতে মিশে আছো। উজ্জ্বল কিরণে আপ্লুত ভাবাবেগে
ক্লান্তিহীন মর্মর ধ্বনি চঞ্চল ধান খেতে শিহরণ হয়ে প্রাণ ভরা প্রগতির তারুণ্যের মধ্যে সতত বিরাজমান। তব অস্তিত্বের দূতি সৌরজগতের দীপ্তিতে সদা অম্লান। বিকল্প অস্তিত্ব সৃষ্টির স্বপ্নধারা স্মৃতির উজানে সদা ভাসমান। যৌবনের দীপ্তিমাখা দিনলিপির মতো কল্প কথাগুলোর উদ্বৃত্ত মূল্য দিতে উদ্যত ভবিষ্যৎ প্রজন্ম। তোমার চিন্তাধারা আন্দোলিত হয় পরিযায়ী পাখির মতো, তবু তুমি জাজল্যমান ধ্রুবতারা। নমস্কার, ধন্যবাদ। সাহিত্যিক সমশঙ্কর চট্টোপাধ্যায়, ওনাকে আহ্বান করছি ঝিনুক সাংস্কৃতিক সংস্থার কর্ণধার সুকান্ত বসুকে প্রিয় আমার, তোমায় নিয়ে লিখবে কি আর এই তুচ্ছ জন? প্রভু আমার, প্রিয় আমার, ঠাকুর পরম ধন। সুখের দিনে মনোবিনায় সুর তুলেছ তুমি, আশ্রয় আবার যখন জীবন মরুভূমি। রুক্ষ দুঃখের একলা দুপুর সঞ্চয়িতায় শীতল, দুকুল ভাষা আনন্দ গান গীতবিতা নেউতল। সেই যে কবে সহজ পাঠে তোমার সাথে চেনা, চলছে চলবে মিটবে যেদিন সকল লেনা দেনা। পড়া কবিতা। সত্যি খুব আপ্লুত। আমি সেরকমভাবে আজকের বিষয় বা কোনো কিছুই নিয়ে সেভাবে কিছু বলবো বলে আমি তৈরি হয়ে আসিনি, তবু এখানে সে এত আলাপ আলোচনা দেখে আমারও ইচ্ছে হলো কিছু বলতে। তো আজকের বিষয়টা যেটা ছিল যে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম বা প্রকৃতি নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা, আমি সে বিষয়ে কিছু বলবো। এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আমার বক্তব্য শুনবেন, ভালো লাগলে তো ঠিক আছে, না ভালো লাগলেও যদি ভুল ত্রুটি ধরিয়ে দেন তাতেও আপত্তি নেই। আমার আশা একদম 100% বলতে গেলে সোনালী পুরস্কার পাবে, এর জন্য আশা তো না এলে চলে না। তো যাই হোক, আমি সময় নষ্ট করবো না। এত গরমে আমি একটা ঝড় বৃষ্টির গান গাইছি রবীন্দ্রসঙ্গীত। আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই রে ঘুম,
মেয়ে, তোমার কাছে বিনীত প্রার্থনা আছে, যুদ্ধ থামাও, দেখো কোন দেশের জাতি বিদ্বেষের লড়াই। ও মেয়ে, তুমি যাও সেখানে গিয়ে প্রবল বর্ষণে নামো, সব ভাষা মুহূর্তের মধ্যে যুদ্ধ থামাও। ও মেয়ে, তুমি বলো এ কিসের যুদ্ধ, এ ধ্বংস, এ লোকক্ষয় কেন? মেয়ে, তুমি যাও যুদ্ধ হানাহানি দেশে, তুমি গিয়ে প্রবল বর্ষণে নেমে সব বারুদ যুদ্ধাস্ত্র নষ্ট করাও। মেয়ে, তুমি প্রবল বর্ষণ হও। যাব অকুল সুধা সাগর তলে, চোখ যে ওদের ছুটে চলে, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের বাটে, দলে দলে চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের। মঞ্চে আহ্বান করছি, তৈরি থাকবেন অনিন্দিতা রায়চৌধুরীর পর। আমি প্রলয় বসুকে আহ্বান করছি মঞ্চে, এরপরে তৈরি থাকবেন অনিন্দিতা রায়চৌধুরী। অনেক দেরি হয়ে গেছে, সবাই কিছু না কিছু করবেন, কোনো কবিতা পাঠ এই জন্য করবো না। আজকে খালি আরেকটা জিনিস মনে করে দিতে চাইবো আপনাদেরকে, কবিগুরু রবীন্দ্রনাথ তো আমাদের সকলের মাথার উপরে আছেনই, কিন্তু 1932 সালে আরেকজন কবির জন্ম হয়েছিল, কবি শঙ্খ ঘোষ, যার আসল নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। বাংলাদেশের চাঁদমারিতে জন্ম, পরবর্তী সময় বরিশাল, সেই বরিশালের মাটি যেখান থেকে আমার কবিরা জীবনানন্দ উঠে এসেছেন। তো শঙ্খ ঘোষ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের উত্তরসূরি হিসেবে ভাবতে পারি। আমি আমার শ্রদ্ধেয় স্যার দীনেশ স্যারকে ডেকে নেবো। এখানে শঙ্খ ঘোষের ছবি সুকান্ত ভাইকে বলেছিলাম রেখেছে। কবিকে শ্রদ্ধা জানানো হোক, আমার কবিতা তো অনেক শুনেছেন, কবিকে শ্রদ্ধা জানাতে আমি ডেকে নিচ্ছি দীনেশ স্যার, সত্যসাধনবাবু এবং সুকান্ত, ওরা পুষ্পাঞ্জলি দিচ্ছে কবি শঙ্খ ঘোষকে। তারই মধ্যে আমি যেটুকু যা বলবার বলছি, বিষয় হচ্ছে আজকের দিনটাকে এই কারণে বেছে নেওয়া হয়েছে, 2021 সালে আজকের দিনে নিজ বাসভবনে কবি শঙ্খ ঘোষ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। তো কবিগুরুকে তো আমরা স্মরণ করবই, কিন্তু তাদের যারা বলি কালো তারে বলে গায়ের লোক, কৃষ্ণ বলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, কৃষ্ণ বলি আমি তারে বলি, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ বলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো ধায়, আকাশ মানে হরি যুগল পুরো শুনিলে মারে মেঘের গুরু গুরু, আকাশ মানে হরি যুগল পুরো
শিল্পের সূচনা দিয়ে আসছে। বলে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বলে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নব মাঝে